হাই এভরিওয়ান, HTML এর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তাহলে চলো আমরা শুরু করি। আশা করি HTML এর ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগছে আর তোমরা বাসায় প্র্যাকটিস করছো। কোনো কিছু না পারলে অবভিয়াসলি কমেন্ট করবে। তাহলে গত ভিডিওতে আমরা এই অবধি দেখিয়েছিলাম, এবারে আমরা দেখাবো নন ব্রেকিং স্পেস। নন ব্রেকিং স্পেস কি? HTML এ সবচেয়ে সাধারণ ক্যারেক্টার এন্টিটি হলো নন ব্রেকিং স্পেস। স্বাভাবিকভাবে HTML টেক্সটের ভেতরে স্পেসগুলোকে সরিয়ে দেয় যদি টেক্সটকে 10টি স্পেস দেওয়া হয়, তবে HTML এদের মধ্যে 9টিকে সেটে ফেলবে, তাই টেক্সটে প্রচুর স্পেস যোগ করতে হয়, ক্যারেক্টার এন্টিটি ব্যবহার করা হয়। তাহলে দেখো কীভাবে কী করতে হবে। ওকে, তাহলে তুমি যদি কোনো কোড লেখো HTML অ্যাড্রেস লেখার জন্য, সেক্ষেত্রে কীভাবে লিখতে পারো? আগে অ্যাড্রেস ট্যাগটা নিতে হবে, অ্যাড্রেস ট্যাগের ভিতরে তোমার কোডটা লিখতে হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের কী কী লেখা রয়েছে সেইটা একটু আমরা দেখি, তারপরে যা যা লেখার দরকার আমরা নিজেরাই লিখতে পারবো। ডিজিটাল লিমিটেড, তারপরে উত্তরা ঢাকা বাংলাদেশ, ফোন নম্বর, ইমেল, ওয়েবসাইটের ঠিকানা। তাহলে চলো আমরা এটাকে লিখি। তাহলে এখানে এই ডিবের কাজ শেষ, আমরা নিচে আর একটা নতুন ডিব নিয়ে নিই, ডিআইভি ডিব। তারপরে এই ডিবের একটু স্টাইল করে নিই, দেখতে সুন্দর লাগবে স্টাইল। তাহলে টেক্সট লাইন যেহেতু প্রথমেই আসছে, তো এটাকে সেন্টার করে দেই, সেন্টার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো আমরা এক্ষেত্রে এইটা। তারপরে কালার থাকবে হোয়াইট, যদিও এমনিতে কালার হোয়াইটই থাকে। কালার এইটা দিলাম, দ্যাটস গুড। আর কোনো কিছু আমরা করব না। আর একটা কাজ করতে হবে, ফ্লোট দিতে হবে। ফ্লোট না দিলে পরে আবার ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে না। ফ্লোটস লেফট। এবারে আমাদের কী করতে হবে? অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য আমাদের অ্যাড্রেস ট্যাগ নিতে হবে, ADD অ্যাড্রেস ট্যাগ চলে আসলো। এর ভিতরে আমরা লিখব, প্রথমে একটা কোম্পানির নাম লিখি, মনে করো ওই যে বাংলা সিনেমায় ব্যবহার করা হতো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সেইটা নিচ্ছি। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এটাকে আমরা বি এর মধ্যে লিখব, সরি ভুল হয়ে গেছে। তো এটাকে আমরা বি এর মধ্যে লিখি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই ট্যাগটাকে আমরা বি এর মধ্যে লিখি। প্রথম পি নিই, তারপরে বি নিই, তার ভিতরে এটাকে পেস্ট করে দিই। ওহো, সমস্যা হয়ে গেল, এখন আবার নতুন করে লিখতে হবে। চৌধুরী ইন্ডাস্ট্রি, ওকে। তাহলে বোল্ড ট্যাগের মধ্যে লিখলাম। এবারে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করব, যেহেতু এরপরে যা লিখতে চাচ্ছি সেটা আমরা পরবর্তী লাইনে শো করাবো, এর জন্য বিআর। তারপরে আমরা লিখব একটা ঠিকানা লিখি, মিরপুর 10। তাহলে MIRPUR মিরপুর 10। তারপরে আমরা লিখব ফোন নাম্বার, মিরপুর 10। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এইখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা এন্ড করব না, প্যারাগ্রাফ ট্যাগটা চলতে থাকবে, প্যারাগ্রাফ ট্যাগটা একদম শেষে গিয়ে এন্ড করব। তাহলে মিরপুর 10-এর পরে এখানে এইটাকে আমরা বোল্ড করে দেব, বোল্ড না, এইটাকে করব ইটালিক। এটাকে ইটালিক করতে হবে। এই মিরপুর 10টাকে ওই আই এর ভিতরে আমরা রাখি, দ্যাটস গুড। তারপরে এখানে একটা বিআর ট্যাগ নিতে হবে, যেহেতু মোবাইল নাম্বারটা আমরা পরবর্তী লাইনে শো করব। এরপরে আমরা নেব মোবাইল নাম্বার, MOBILE মোবাইল হচ্ছে, আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দিই, 016। তারপরে আর কিছু দেব না আমি, ওকে। দেন আবার একটা বিআর ট্যাগ ইউজ করব। এরপরে আমরা দেব ইমেল, MAIL ইমেল দেব আমরা, ইমেল। ইমেইলে আমরা কি দিতে পারি? চৌধুরী
.com। ওকে, এরপরে আর একটা বিয়ার ট্যাগ ইউজ করি। এবার একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেবো, ওয়েব, WEB, ওয়েব এর ঠিকানা হবে তার ওয়েবের ঠিকানা হবে vision.com দিই, vision.com। তোমরা যা খুশি লিখতে পারো এখানে, এটা তো আর কেউ দেখতে আসছে না, জাস্ট নিজেদের প্র্যাকটিসের জন্য। কোডটাকে সেভ করলাম, এবার আমরা এটা রিলোড করব। ওকে, দেখো এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মিরপুর 10, মোবাইল নাম্বার এত, ইমেইল এত, ওয়েব এত। ওকে, তাহলে আমরা লেখাগুলোকে কিন্তু জাস্টিফাই করি না, তার কারণে এরকম আসছে। আর আমরা উইথ দিনে, উইথ যদি 100% দিতাম তাহলে কিন্তু এটা সম্পূর্ণ অংশ নিয়ে নিত। দ্যাটস গুড। তাহলে সেটাও আমরা করে নেই। আমরা উইথ দেব, উইথ দিই আমরা 50% এখানে, উইথ দিব আমরা 50%, তাহলে অর্ধেক জায়গা নেবে। ঠিক আছে, আর টেক্সট অ্যালাইন অ্যাড্রেসের ভিতরে নেই আমরা স্টাইলে, না অ্যাড্রেসের দরকার নেই, আমরা পিতে নেই, যেহেতু সব কিছু পি এর মধ্যে রয়েছে। তাহলে পি এর ক্ষেত্রে স্টাইল টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিয়ে দাও সেন্টার দেওয়ার থেকে। সেভ করে নিলাম, এবার আমরা রিলোড করব। তাহলে দেখো এই সব কিছু ঠিকঠাক আছে, দ্যাটস গুড। যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো আর নিজেরা কোডটা লিখতে পারো তো কনগ্রাচুলেশন, জীবনে প্রথম কোড লিখলে তোমরা। এরপরে আমরা দেখি প্রি ফরম্যাটেড টেক্সট, তো প্রি ফরম্যাটেড টেক্সট তৈরি করতে পিরি ট্যাগ ব্যবহার করা হয়। ওকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তুমি যদি পিরি ব্যবহার করো তাহলে তুমি যা যা লিখবে, যেভাবে লিখবে, ওকে, সেটা কিন্তু সেভাবেই শো হবে। এর একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাই। এখানে আবার ফর লুপ ব্যবহার করেছে, না লুপ না, এটা শুধুমাত্র এমনিতেই মানে লেখাই, লুপ না, লুপ তো পঞ্চম অধ্যায়ে রয়েছে। তাহলে আমি তোমাদের প্রি ফরম্যাটের ব্যবহারটা একটু দেখাই। এখানে দেখো এই পি ট্যাগের ভিতরে কিন্তু এইটা ছিল, ঠিক আছে না? তো আমরা পি ট্যাগের ভিতরে এই ট্যাগে না লিখে আমরা এই বিয়ারগুলো বাদ দিয়ে পি ট্যাগটা এখানে ক্লোজ না করে একদম শেষে ক্লোজ করব। তাহলে দেখো, খেয়াল রাখো ভালো করে, পি ট্যাগটা কিন্তু এখন এখানে আমরা ক্লোজ করব। ওকে, পি ট্যাগটা ক্লোজ হয়ে গেল। এবার দেখো আমরা পি দিব না, আমরা দেবো কি পিরি ট্যাগ ইউজ করব। রিমেম্বার ইট, আমরা পি দিব না, আমরা কিন্তু পিরি ট্যাগ ইউজ করব। তাহলে পিরির ভিতরে আমাদের থাকবে কি, এই সব কিছু থাকবে। আগে আমি তোমাদের আউটপুটটা একটু দেখাই। আউটপুটে কোনো প্রকারের পরিবর্তন হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে, যেরকম ছিল সেরকমই রয়েছে। পরের লাইনে দেখি আমরা, পরের লাইনে একটা কিছু একটা বেশি হয়েছে এখানে, এই যেই একটা গ্রেটার দ্যান বেশি হয়েছে। এবারে আমরা যদি এইগুলো কেটে দেই, বিয়ারগুলো নাই, বিয়ারগুলো বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে কী হবে, সব লেখাগুলো কিন্তু এক লাইনে চলে আসবে। সেভ করে নিলাম, রিলোড করি। রিলোড করার পরে এই দেখো তিনটা লেখা, আইসিটি, ফিজিক্স, ইংলিশ, তিনটা লেখাই কিন্তু এক লাইনে চলে আসছে। এবার দেখবে তোমরা পিরি ট্যাগ ব্যবহার করার মজাটা। তাহলে এখানে পি এর পরিবর্তে আমরা ইউজ করব পিরি। ওকে, দেখো উপরে আমরা পিরি লিখলাম, নিচে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এর জন্য তোমাকে একটা এক্সটেনশন যুক্ত করতে হবে, সেটা আমি বলবো না, যদি তোমাদের প্রয়োজন হয় তো কমেন্ট করবে, তখন বলবো। ওকে, এই রিলোড করি, দেখো ঠিকঠাক আছে। তাহলে পিরি ট্যাগে মানে কি, তুমি যেভাবে লিখবে লেখাগুলো কিন্তু সেইভাবে শো হবে। ওকে, তুমি যদি স্পেস দাও স্পেস হবে, তুমি যদি লাইন ব্রেক দাও লাইন ব্রেক হবে, তুমি যেভাবে লিখবে লেখাগুলো ঠিক ওভাবেই শো হবে। এটা হচ্ছে পিরি ট্যাগের কাজ। এরপরে আমরা দেখি HTML-এ কমেন্ট বা মন্তব্য করতে সেক্ষেত্রে একাধিক লাইনের কমেন্টের শুরুতে হ্যাশ মানে স্ল্যাশ, তারপরে একটা স্টার চিহ্ন, তারপরে আবার স্টার চিহ্ন, তারপরে স্ল্যাশ। ওকে, চলো তাহলে আমি তোমাদের কমেন্টের জিনিসটা দেখাই। কমেন্ট মানে হচ্ছে তুমি যখন কোনো বড় কোনো কোড লিখবে তখন তোমার অনেক জায়গায় কমেন্ট করে রাখতে হবে, যে লেখাটা থাকবে কিন্তু সেটা স্ক্রিনে শো হবে না। তাহলে আমরা কমেন্টটা উপরে করি। এই হচ্ছে কমেন্টের স্ট্রাকচার। তোমরা কন্ট্রোল প্রেস করে প্রশ্নবোধক চিহ্ন আর স্ল্যাশ যেখানে রয়েছে ওইটাই প্রেস করবে, তাহলেই হয়ে যাবে। এবার আমরা যদি এই সেকশনটাকে পুরো কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই কমেন্টের ভিতরে পেস্ট করে দিই, সেক্ষেত্রে কী হবে দেখো, সেভ করে নিলাম, সেক্ষেত্রে কিন্তু প্রথম এটা আসবেই না, পরবর্তীতে আমরা যখন লোড করব দেখো ওই অংশটা কিন্তু কমেন্ট হয়ে গেছে, ওই অংশটা শুধু তুমি দেখতে পাবে, কিন্তু ওইটা কিন্তু পেজে লোড হবে না। ওকে, এবার যদি আমরা এই কমেন্টটা সরিয়ে দিই তাহলে কিন্তু আবার লোড হবে, ঠিক আছে।
এই সরিয়ে দিলাম। এবার কিন্তু আবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার রান করি তখন কিন্তু দেখবে পেজটা লোড হচ্ছে। এই দেখো এবার চলে আসলো, বুঝতে পারলে? তাহলে এই ছিল ব্যাপার। ও কি স্টাইল টেস্টাইল এভাবে তো চলে আসার কথা ছিল না। ও এখানে একটা এইটা বেশি ছিল যার কারণে এই প্রবলেমটা করছিল। এবার দেখো এই সব ঠিকঠাক। তাহলে এই ছিল কমেন্টের মজা। তুমি যখন বিস্তারিত অনেক বড় কোনো কোড লিখবে তখন দেখবে তোমার কমেন্ট করার প্রয়োজন হচ্ছে, কারণ তুমি কমেন্ট নিজে কোডটা লেখার পরে নিজেই তুমি বুঝতে পারছো না যে কোনখানে কী লিখেছিলে, ঠিক আছে? সেটা মনে রাখার জন্য কম্পিউটার তো মনে রাখবে কিন্তু তোমার মনে থাকবে না। তো এইটা মনে রাখার জন্য তুমি কমেন্ট করে রেখে যাবে, এখানে একটা ওখানে একটা, যে আমি এখানে এই কাজটুকু করেছি, ওখানে ওই কাজটুকু করেছি, অমুকখানে এই কাজ করেছি, ঠিক আছে? এই কাজগুলো মনে রাখার জন্য তুমি কমেন্ট করতে পারো। দ্যাটস ইট। HTML হেড এলিমেন্ট। HTML ট্যাগটি হেড এলিমেন্ট যেমন টাইটেল, সাইজ, বেজ লিঙ্ক, স্ক্রিপ্ট ইত্যাদির ধারক হিসেবে কাজ করে। হেড ট্যাগটির ভিতরে টাইটেল থাকবে, মেটা থাকবে, লিঙ্ক থাকবে, বেস থাকবে, স্ক্রিপ্ট থাকবে ইত্যাদি ট্যাগসমূহ ব্যবহার করে। হেড ব্যবহার করা হয় কেন? ডকুমেন্ট সম্পর্কিত তথ্যাদি নির্ধারণ করে। টাইটেল ডকুমেন্ট টাইটেল নির্ধারণ করে। মেটা মেটা তথ্য নির্ধারণ করে। বেস একটি পেজের সমস্ত লিঙ্কগুলোর জন্য একটি বেস ইউআরএল নির্ধারণ করে। লিঙ্ক ডকুমেন্ট এবং এক্সটার্নাল রিসোর্স এবং এর মধ্যে লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করে। যখন তুমি কোনো পেজের ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস লিখবে তখন সেই সিএসএসের আলাদা পেজটাকে কিন্তু তোমার লিঙ্কের মাধ্যমে কানেক্ট করে দিতে হবে, সেই জন্য লিঙ্ক ব্যবহার করে। স্টাইল ডকুমেন্টের জন্য স্টাইল শিট ডিক্লেয়ার করে, যেটা আমি তোমাদের ব্যবহার করে দেখিয়েছি স্টাইলটা। এই দেখো প্রত্যেকটা ডকুমেন্ট ডিবের মধ্যে কিন্তু আমরা স্টাইল ব্যবহার করে দেখিয়েছি, তো স্টাইলের ব্যবহার অলরেডি দেখানো হয়ে গেছে আমাদের। আর লিঙ্ক মেটাবেস এগুলোর ব্যবহার আমি তোমাদের দেখাবো। স্ক্রিপ্ট ডকুমেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট ডিক্লেয়ার করার জন্য স্ক্রিপ্ট একটা ব্যবহার করে। যদি আমরা একটা HTML কোড লিখলাম, ঠিক আছে, একটা ওয়েবসাইট ডিজাইন করলাম, সেই ওয়েবসাইটে যদি যখন আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, কারণ জাভাস্ক্রিপ্ট ব্যবহার না করলে তো ব্যাকএন্ড কাজ করবে না, ঠিক আছে? তো ব্যাকএন্ড কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। যখন আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব তখন স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে জাভাস্ক্রিপ্টটাকে আমরা লিঙ্ক করে দেব। টাইটেল ট্যাগের ব্যবহার। টাইটেল ট্যাগ কেন ব্যবহার করে এটা তোমরা জানো, যেটা আমি দেখিয়েছিলাম যে এই এখানে দেখো এই যে ICT টিউটোরিয়াল 4, সেই 4 কিন্তু এখনও চলছে। এখানে যদি আমরা এইটাকে কেটে শুধুমাত্র হ্যাভেন অফ ICT লিখি, হ্যাভেন অফ ICT, ওকে, মানে ICTর স্বর্গ, সেভ করলাম। এবার রিলোড করি, তাহলে দেখবে এইখানে এই যে ICT টিউটোরিয়াল লেখাটা রয়েছে, টিউটোরিয়াল 4, এইদিকে খেয়াল করো আমার কার্সরের দিকে, এই লেখাটা কিন্তু হ্যাভেন অফ টিউটোরিয়ালে বদলে যায়, হ্যাভেন অফ ICTতে। এই যে দেখো হ্যাভেন অফ ICTতে বদলে গেল। তাহলে বুঝতে পারলে তোমরা টাইটেল ট্যাগের ব্যবহার। ওকে, তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাপোর্ট করতে থাকো। আর কোনো প্রশ্ন থাকলে অবভিয়াসলি কমেন্ট করবে যে আমরা এটা বুঝতে পারছি না, এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, সব কিছু বুঝিয়ে দেওয়া হবে।